হ্যালো, আশা করব তোরা সবাই আমার আওয়াজ শুনতে পাচ্ছিস এবং সবাই ভালো আছিস। তো এই আশা মাথায় রেখে আমরা যে সিরিজটা স্টার্ট করেছিলাম, অর্থাৎ ইজি টু লার্নিং স্কুলের পক্ষ থেকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছিস তাদের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিটি এর যে আমরা ফিজিক্সের সেটের সলিউশনগুলো দিচ্ছিলাম, সেই সলিউশনগুলোর আজকে তৃতীয় পার্ট নিয়ে আমরা চলে এসেছি। সেটা আসছে কি, দেখ যে নদিয়া ডিস্ট্রিক্টের কোয়েশ্চেনটাকে নিয়ে আমরা ডিসকাশন করব। আগে আমরা ফিজিক্সের দুটো সেট দিয়েছিলাম, যেখানেতে তোর এমসিকিউ এবং আমরা নিউমেরিক্যালসগুলোকে আমরা সলিউশন করে দিয়েছিলাম। ঠিক একই রকমভাবে একই ধরনেতেই আমরা আজকেও কিন্তু সেট 3 নিয়ে চলে এসেছি। সেট 3টা তোদের সামনে আজকে আমরা ডিসকাশন করে দেব। তোদের কাছে এরকম আরও কয়েকটা আমরা এমসিকিউ এর সেট নিয়ে আসবো এবং তোদের কাছে আরও তার নিউমেরিক্যালসের সলিউশনগুলো নিয়ে আসবো। আশা করব যে তোরা সেগুলো প্রত্যেকেই ভালো করে দেখবি এবং তোরা এমসিকিউ করতে পারবি, এই মনের একটা শক্তি নিয়ে তোরা পরীক্ষা দিতে যাবি যে হ্যাঁ আমিও এমসিকিউটা করতে পারি। বা তোরাও অন্তত পরীক্ষাতে যে তোরা সবাই জানিস যে তোদের বোর্ডের পরীক্ষায় ম্যাক্সিমাম হলে তোর 15 মার্কসের নিউমেরিক্যালস আসবে। তার মধ্যে তোরা জানে এটুকুনিও কনফিডেন্স নিয়ে যেতে পারিস, হ্যাঁ ভাই আমি কিছু জানি না, কিন্তু আমি ইজি টু লার্নিং স্কুলের কোয়েশ্চেনগুলো দেখে অ্যাটলিস্ট আমি যেটা করতে পারছি যে 50% নিউমেরিক্যাল সলভ করে আসতে পারছি। সেই জায়গা অবধি পৌঁছে দেওয়ার টার্গেট নিয়েই বা তার দায়িত্ব নিয়েই কিন্তু আমরা আমাদের আজকের সেশনটাকে আরও আগিয়ে নিয়ে চলবো বা আমরা কন্টিনিউ করব। ওকে, তো তাহলে দেখ আমাদের যে কথা বলছিলাম, ইজি টু লার্নিং স্কুলের পক্ষ থেকে ফিজিক্স সেট 3, যেটা হচ্ছে কি নদিয়া ডিস্ট্রিক্টের কোয়েশ্চেনগুলোকে আমরা নিয়েছি ডব্লিউবিটি এর টেস্ট পেপার থেকে নিয়েছি। ওকে, তাহলে আমরা এইটাকে নিয়েছি কোথা থেকে না সেটা দেখে নে। ডব্লিউবিটিএ তার যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপার থেকে কিন্তু আমরা এই কোয়েশ্চেনগুলোকে উঠিয়ে নিয়েছি, যেটাকে আমরা এবারেতে সলভ করে দেখব। ওকে, তাহলে বুঝতে পারছি সবাই আমার পয়েন্ট অফ ভিউ। তো চল আগে এগিয়ে নিয়ে যাওয়া যাক। দেখ এখানেতে এদের কোয়েশ্চেন সেটে ফার্স্ট যে এমসিকিউটা এসেছিল সেটা আসছে, দেখ একটা তড়িৎ নিরপেক্ষ পাত থেকে ওকে কতগুলি ইলেকট্রনকে সরানো হলে পাতটি 1 × 10⁻⁻7 কুলম ধনাত্মক আধান লাভ করবে। ওকে, তাহলে দেখ আমাদের এখানটা থেকে কিসের কথা বলেছে, চার্জের কথা বলে দিয়েছে। আমরা সবাই কি জানি, চার্জ ইকুয়াল টু N × E হয়। এটার মধ্যে আমাদের কি জানা আছে, কিউ যেটাকে বলি আমরা আধান বা যাকে বলি চার্জ, স্মল n মানে হচ্ছে কি কতগুলো ইলেকট্রন বা নাম্বার অফ ইলেকট্রন, আর দেখ ই হচ্ছে কি ইলেকট্রনের চার্জ, যাকে আমরা বলি কত 1.6 × 10⁻⁻19 কুলম। তাহলে দেখ এখানটা থেকে এই ফর্মুলাটা থেকে এখানটা থেকে যা পেয়েছি সেটা এখানে ভ্যালুটা পুট করে নিই না। দেখ কত পাচ্ছি, কিউ এর জায়গায় বসিয়ে দিলাম 10⁻7, এন এর জায়গায় বসিয়ে দিলাম 1.6 × 10⁻⁻19। তাহলে দেখ এখান থেকে কাটতে কত পেলাম, 10⁻12। তাহলে দেখ n ইকুয়াল টু আমি কত বলতে পারবো, 1/1.6 × 10⁻12, মানে দেখ এটাকে আমি লিখতে পারবো 10/1.6 × 10⁻11। তাহলে দেখ না এখান থেকে ঘটনাটা কতখানি পেয়ে যাচ্ছি, 6.25 × 10⁻11, এতগুলো নম্বর আমরা পেয়ে যাব। তাহলে দেখ আমাদের এখান থেকে কোনটা সঠিক অপশান বলে ঠিক করে নেব না, আমরা ট্রিট করে নেব অপশান এ কে আমাদের সঠিক অপশান বলে। বুঝে গেছে পয়েন্টটা? তাহলে এই জায়গা থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আসতে পারে, সেটা কিন্তু তোরা ভালোভাবে রেডি হয়ে যাবি। আচ্ছা, এরপরে দেখ এখানেতে 2 নম্বর যে কোয়েশ্চেন এসেছিল সেটা হচ্ছে কি, দেখ কার্বন রোধকের রোধ হচ্ছে 10⁶ ওহম। ওকে, তৃতীয় বলয়ের বর্ণ কি হবে? তাহলে দেখ এটার জন্য আমাদের সবাই পড়েছে কি, বিবি রয়, জিবি, ভিজিডব্লিউ। ওকে, দেখ তোরা এটা সবাই পড়েছিলিস, সেটাকে বলা হয় কি আমাদের ওই বিবি রয় গ্রেট ব্রিটেন হ্যাজ এ ভেরি গুড ওয়াইফ।
সবাই আমরা শিখেছি এরকমভাবে এটাকে মনে রাখতে হয়। এটা দিয়েই আমাদের কি হয় না কার্বন রেজিস্টার্সের এটাকে বলা হয় কি কালার কোডিং বলা হয়। ওকে, তো দেখ আমরা সবাই শিখেছি এখান থেকে যেটাকে দিয়ে নামগুলোকে দেওয়া হতো এটাকে বলা হতো কি ব্ল্যাক, তারপরেতে থাকতো কি ব্রাউন, তারপরেতে থাকতো কি রেড, তারপরে থাকতো কি দেখ অরেঞ্জ, তারপরেতে থাকতো কি ইয়েলো, তারপরেতে থাকতো কি আমাদের গ্রিন, তারপরেতে থাকতো কি আমাদের ব্লু, তারপরেতে থাকতো কি না আমাদের ভায়োলেট, তারপরেতে থাকতো কি আমাদের গ্রে, তারপরেতে থাকতো কি আমাদের হোয়াইট। ওকে, এবারে দেখ এগুলোর প্রত্যেকটা করসপন্ডিং কালারগুলো আমাদের কত ছিল দেখ 0 1 2 3 4 5 6 7 8 9। আমরা সবাই শিখেছি কি দেখ কার্বন কোনো রেজিস্টার থাকলে সেই কার্বন রেজিস্টার্সের আমাদের কি থাকে না এরকম ধরনের থাকে। তার পাশেতে কি থাকে দেখ তার পাশেতে আমাদের তিনটে কালার দিয়ে দেওয়া থাকে। এই এখানটাতে একটা পটি থাকে, এখানে আরও একটা পটি থাকে, এখানে আরও একটা পটি থাকে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। আমরা সবাই জানি 1 আর 2কে পাশাপাশি বসিয়ে দিই, তারপরেতে বসাই কি 10⁻³ 1 আর 2 বলতে কি বোঝালাম না ফার্স্ট যে কালারটা থাকবে তার করসপন্ডিং কোডটা এখানে বসবে, সেকেন্ড যে কালারটা থাকবে তার করসপন্ডিং কোডটা এখানে বসবে, থার্ড যে কালারটা থাকবে তার করসপন্ডিং কোডটা আমাদের এখানে বসবে। মানে সেটাকে 1 2 3 নিলে অনেকে কনফিউজ হতে পারিস, তার জন্য আমি যেটা করছি দেখ এটার নামটাকে তোরা লিখে রাখ ফার্স্ট কালার এ বি সি, তোদের মনে রাখতে হবে কি এরকম ভাবে এ বি ইন্টু 10⁻⁶। এবার দেখ আমাদের এটাকে হতে হবে কত টোটাল 10⁻⁶ হতে হবে, মানে এটা ইকুয়াল টু আমাদের লিখতে হবে কত 10⁻⁶। তাহলে দেখ আমি ধর যদি করলাম কি প্রথমটাকে নিয়ে নিলাম 1, তারপরেরটাকে নিয়ে নিলাম 0, তারপরেরটাকে নিয়ে মিলিয়ে 10⁻⁶ করতে হবে। তাহলে আমি এখান থেকে করলাম, তাহলে দেখ এখান থেকে সি এর ভ্যালু কতখানি পেয়ে যাব, সি এর ভ্যালু পেয়ে যাব 5। তাহলে দেখ 5 এর করসপন্ডিং কোড এখানে থেকে বসে আছে, দেখ গ্রিন বসে আছে, গ্রিন মানে কি আমাদের সবুজ। তাহলে আমাদের এটার জন্যে আমাদের এটার অ্যান্সারকে ট্রিট করে দেবো কোনটাকে বি এর দাগেরটাকে। আমি সংক্ষেপে বলে দিলাম, তোদের যদি এটার কনসেপ্টের দরকার হয় তোরা যে কোনো ভিডিও ফলো করে বা বই ফলো করে তোরা এটাকে কিন্তু দেখে নিবি। ওকে, এরপরে তো চলে আয় চৌম্বক ক্ষেত্রের মাত্রা 3 নম্বর কোয়েশ্চেন হিসেবে দিয়েছি। তোরা আরও একটা কথা বোঝার চেষ্টা কর, আমি যখন ফার্স্ট সেট তোদের করিয়েছিলাম তোদের মনে পড়ে কিনা জানি না, সেখানেতেও কিন্তু দেখ এই চৌম্বক ক্ষেত্রের মাত্রাটা কথাটা এসেছিল, আবার এই কথাটা আসছে। মানে কি এই জায়গাটা হচ্ছে কি আমাদের একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা মাথায় রেখে কিন্তু তোদেরকে চলতে হবে। তাহলে দেখ আমি তোদেরকে শিখিয়েছিলাম চৌম্বক ক্ষেত্রের মাত্রা বের করার জন্য তোরা কার কোন ফর্মুলা ব্যবহার করবি, এফ ইকুয়াল টু বিআইএল, ফোর্স তার ভ্যালু কত হয় ডাইমেনশন ml (10⁻⁻²), বি এর বের করব আই, আই এর ডাইমেনশন কত হয় আমরা সবাই শিখেছি, আই এর ডাইমেনশন হচ্ছে কতখানি না এ। আর দেখ লেন্থের ডাইমেনশন কত আসছে এল। তাহলে দেখ আমরা এখান থেকে বি এর ভ্যালুটা কত লিখে দিতে পারবো দেখ তো এম l⁻, আমাদের কি চলে যাচ্ছে দেখ তো দুদিক থেকে বেরিয়ে গেলে l⁻0, এটা এদিকে চলে এলে কত আসবে a⁻⁻1 ইন্টু t⁻²। ওকে, সেটাই এখানেতে দেখ এলটাকে হাঁটিয়ে দিয়েছে, এর বদলটাতে এখানটাতে করে দিয়েছে কি দেখ এর বদলে সেটাকে লিখেছে কি সি দিয়ে লিখেছে, আর টিটা যেমন ছিল তেমন লিখে দিয়েছে। তাহলে দেখ এই জিনিস কোথায় আছে তোরা দেখতে পাচ্ছিস 2 এর দাগের অপশানেতে এটা আছে। তাহলে তোরা বলবি কি এখানেতে চৌম্বক ক্ষেত্রের মাত্রা সেটা আসছে কি mc⁻⁻1 t⁻²। ওকে, তাহলে এই বুদ্ধিটাকে মাথায় রেখে এই কোয়েশ্চেনটাকে তোরা অ্যাপ্রোচ করে নিবি। পরবর্তী কোয়েশ্চেন এখানেতে যেটা এসেছিল এমসিকিউতে সেটা দেখ নির্দিষ্ট দূরত্বে থাকা দুটি তড়িতাধানের মধ্যে একটা ধাতব পাত অন্তর্ভুক্ত করা হলে তড়িতাধান দুটির মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল কত আসবে। তার মানে কথাটা আসছে কি দেখ এখানটাতে একটা তোর কি আছে তড়িতাধান আছে,
এখানটাতে মনে কর আরও একটা তড়িৎ আধান আছে, Q1 নিয়ে নে, Q2 নিয়ে নে। তোদের করলে কি এদের মাঝা বরাবর একটা তোরা ধাতব পাতকে ইন্ট্রোডিউস করে দিবি। তাহলে যখনই তোরা এর মাঝামাঝি একটা ধাতব পাতকে ইন্ট্রোডিউস করে দিবি, সেই ধাতব পাতটা এই দুটো চার্জকে কি করবে, সেপারেট করে দেবে। অর্থাৎ তড়িৎ বলরেখাগুলো Q1 থেকে শুরু করে এসে ধাতব পাতেই শেষ হয়ে যাবে, Q2 অবধি আর যাবে না। অর্থাৎ Q2কে কোনো রকমভাবেই ফোর্স দ্বারা Q1 আর অ্যাফেক্ট করতে পারবে না। তাই Q2 এর ওপর টোটাল ফোর্সের ভ্যালু আসলে আসবে কত না, 0। ওকে, তাহলে আমাদের এখান থেকে কি দেখতে পাচ্ছি না, সমস্ত বলরেখাগুলো এখান থেকে শুরু হয়ে এখানে এসেই শেষ হয়ে যাবে। তাই আমরা এখান থেকে মাথায় রাখবো কিভাবে, সমস্ত বলরেখা বলতে এখানে তড়িৎ বলরেখার কথাই বলা হচ্ছে। কি হবে না, ধাতব পাতে গিয়ে শেষ হয়ে যাবে। তাই Q2 এর কাছে কোনো তড়িৎ ক্ষেত্র থাকবে না। ওকে, তাই যদি তড়িৎ ক্ষেত্র না থাকে আমরা সবাই কি জানি, তাহলে আমরা সবাই জানি যে ফোর্স মানে কত হয়, Q × E। তাহলে যদি E 0 হয় তাহলে ফোর্সের মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে সেই কথা মাথায় রেখে আমরা এটাকে বলবো কি, যে এখানেতে স্থির তড়িৎ বলের মান চলে আসবে কোনটা না, 0। হলো। এরপরেতে আমরা চলে যাব এর পরের কোয়েশ্চেনটা। কিসের কথা বলেছে দেখ, তড়িৎচুম্বকীয় আবেশের জন্য কোনো কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ নিচের কোন বিষয়টির উপর নির্ভর করে না। আচ্ছা, আগে আমরা দেখে নেব আবিষ্ট তড়িৎ প্রবাহ কত হয়। তার জন্য আমাদের কাছে কি সূত্র আছে, ফ্যারাডেস ল, E = আমরা কত শিখেছি, N/dt। তাহলে সেখান থেকে তড়িৎ প্রবাহ বলেছে, তড়িৎ প্রবাহ মানে আমরা কত জানি, E/R। তাহলে সেটাকে লিখলে কত পেয়ে যাব, N/R × dφ/dt। ওকে, তোরা সবাই জানি শেষ সামনে কি থাকে, একটা মাইনাস থাকে, কেন না লেঞ্জের সূত্র অনুযায়ী। তাহলে আমরা এটা থেকে ফার্স্ট কার উপর দেখতে পাচ্ছি, এটা কার উপর নির্ভরশীল। দেখ, এটা 1 নম্বর নির্ভরশীল হচ্ছে রেজিস্ট্যান্সের উপর। ওকে, 2 নম্বর এটা কার উপর নির্ভরশীল আছে, দেখ dφ/dt। dφ/dt মানে কি, dφ/dt মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স বা ফ্লাক্স পরিবর্তনের হার। আবার দেখ, আমরা সবাই জানি ফ্লাক্স মানে কি হয়, ফ্লাক্স মানে হয় তোর যে দেখ B.A বা যাকে আমরা লিখি কি BA cos θ। তাহলে দেখ ফ্লাক্স সেটা আবার কার উপর নির্ভরশীল, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের এরিয়ার উপর নির্ভরশীল। মানে আমি এটুকুনি কথা বলে দিতে পারবো, এই যে তোর আবিষ্ট তড়িৎ প্রবাহ অর্থাৎ যেটার কথা আমরা বের করছি এটা, সেটা কিন্তু আবার কার উপর নির্ভর হবে, তোর বিয়ের উপর নির্ভর হবে। আবার সেটা কার উপর নির্ভর হবে, আবার সেটা নির্ভর হবে এরিয়ার উপর। এরিয়া মানে কি, বস্তুটার আকারের উপর। ওকে, তাহলে দেখ এখান থেকে সবগুলোই আছে, ফ্লাক্স পরিবর্তনের হার এর উপর নির্ভর করে, কুণ্ডলীর আকার এর উপরেও নির্ভর করে, কুণ্ডলীর রোধ এর উপরেও নির্ভর করে। তাহলে এটার সঠিক অ্যান্সার কোনটা চলে আসবে, আমরা বুঝতে পারছি এটার সঠিক অ্যান্সার চলে আসবে কোনোটিই নয়। বোঝা গেছে? এরপরেতে আমরা পরের কথায় চলে যাব। দেখ এখানটাতে আমরা কি দেখছি, আর ব্যাসার্ধের বৃত্তাকার তড়িৎ পরিবাহীর কেন্দ্রে এবং পরিবাহীর অক্ষ বরাবর কেন্দ্র থেকে 3r দূরে চৌম্বক ক্ষেত্রের মানের অনুপাত। তাহলে এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এটার ফার্স্ট ফর্মুলাটার কথা মনে রাখতে হবে। এটা হচ্ছে কি, এটার 6 নম্বর কোয়েশ্চেন। ওকে, আগেরটা আমরা কোনটা করে নিলাম, তোরা দেখতে পেয়েছিস টেস্ট পেপারটা যেটা ছিল, সেই টেস্ট পেপারের ওটা 5 নম্বর কোয়েশ্চেনটাকে দেখে নিয়েছিলাম। এটাতে দেখ আর ব্যাসার্ধের বৃত্তাকার তড়িৎ পরিবাহীর কেন্দ্রে এবং পরিবাহীটির অক্ষ বরাবর কেন্দ্র থেকে 3r দূরে। তো দেখ আমাদের এটার জন্য সবার ফর্মুলা শিখেছি। এই ধর তড়িৎ পরিবাহী কোনো
বৃত্তাকার তড়িৎ পরিবাহী রিং আছে বা বৃত্তাকার তড়িৎ পরিবাহী আছে, যে বৃত্তাকার তড়িৎ পরিবাহীটার মনে কর না রেডিয়াসটা আছে কতখানি ক্যাপিটাল আর, সেটা থেকে কেন্দ্র থেকে অ্যাক্সিয়াল পয়েন্টে অর্থাৎ এক্স ডিস্টেন্স দূরে যদি কোনো একটা পয়েন্ট আমি পি নিয়ে নিই, সেই পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হয়, আর সেই ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের ভ্যালু হয়, তার জন্য তোরা ফর্মুলা শিখবি মিউ নট বাই 4 পাই 2 পাই এন আই 2 পাই সরি 2 পাই হবে ওটা 2 পাই আই হচ্ছে অর্থাৎ কারেন্ট প্রবাহ আর স্কোয়ার, নিচে কতখানি থাকে দেখ আমরা সবাই শিখেছি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। আচ্ছা, কোয়েশ্চেন এবার কি বলেছে দেখ, কোয়েশ্চেনে বলেছে অক্ষ কেন্দ্র থেকে 3r দূরে, কেন্দ্র থেকে 3r দূরে কথাটার মানে কি না, কেন্দ্র থেকে 3r দূরে, তাহলে আমি এখান থেকে যদি বলি কেন্দ্র থেকে 3r দূরে, অর্থাৎ আমি এখান থেকে কি বসাবো দেখ এক্স এর জায়গায় বসিয়ে দেবো কতখানি 3r, তাহলে দেখ এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমাদের কতখানি চলে আসবে, এখান থেকে 2 পাই কাটলে কত আসতো 2, মানে আমি এখান থেকে দেখছি কত ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কত পেয়ে যাচ্ছে দেখ মিউ নট বাই 2 ইন্টু আই ইন্টু স্মল আর স্কোয়ার, নিচে এক্স এর জায়গায় বসিয়ে দিচ্ছি কতখানি দেখ এক্স এর জায়গায় বসিয়ে দিচ্ছি 3r, তাহলে এক্স এর জায়গায় 3r বসিয়ে দিলে আমাদের ভিতরটাতে কতটা চলে আসছে দেখ না, ভিতরটাতে চলে আসছে তো 10r স্কোয়ার, তার পাওয়ারেতে চলে যাচ্ছে কতখানি 3/2 হলো। এবার দেখ 10r স্কোয়ার 3/2 সেটাকে আমি লিখতে পারবো কতখানি দেখ মিউ নট আই বাই 2, দেখ 10 টু দি পাওয়ার 3/2 মানে সেটাকে লিখবো কত 10√10, আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মানে সেটাকে আমি লিখবো কত আর টু দি পাওয়ার 3, আবার দেখ ওপরে ছিল আর স্কোয়ার, তাহলে সেটা কেটে গেলে কত পাচ্ছি আর, মানে আমি সেখান থেকে যেটা পেয়ে যাবো সেটা পাচ্ছি দেখ মিউ নট আই বাই 2r ইন্টু কত পাচ্ছি দেখ 10√10 হলো। এটা হয়ে গেল কি, তাহলে কেন্দ্র থেকে আমাদের 3r দূরে। আর একটা কি বলেছিল দেখ তড়িৎ পরিবাহীর কেন্দ্রে, তড়িৎ পরিবাহীর কেন্দ্রে কতখানি হয়, কেন্দ্রে কেন্দ্রে আমরা সবাই জানি কি এই যে দূরত্বটা সেটা ইকুয়াল টু কত আসবে 0, তাহলে এই সমীকরণটাতে যদি x ইকুয়াল টু 0 বসিয়ে দিই বি এর মান কত পেয়ে যাব, বি এর মান পেয়ে যাব দেখ মিউ নট বাই 2 ইন্টু ওপরে পাচ্ছি কত দেখ আই ইন্টু আর স্কোয়ার, নিচে x এর ভ্যালুটা 0 তাহলে কত আসছে আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2, আর স্কোয়ার 3/2 মানে কত পেয়ে যাব আর কিউব, মানে আমি এখান থেকে পেয়ে যাব সেটা আসছে দেখ মিউ নট আই বাই 2r। তাহলে দেখ এদের অনুপাত জানতে চেয়েছে তাই না, চৌম্বক ক্ষেত্রের মানের অনুপাত, তাহলে আমরা এখান থেকে কি বের করব b1 ইজ টু b2, মানে কত লিখবো দেখ মিউ নট আই বাই 2r ইজ টু, এখানটাতে পেয়েছি কত মিউ নট আই বাই 2r ইন্টু 10√10, মানে এখান থেকে পাচ্ছি কত দেখ মিউ নট আই বাই 2r ইন্টু 10√10, মানে দেখ এই পুরো কোয়ান্টিটিটা কেটে যাচ্ছে, তাহলে কেটে কত পাচ্ছি 1:1/10√10, মানে সেখান থেকে পাবো কত 10√10:1। ওকে, মানে আমাদের এখান থেকে যে অনুপাতটা পাবো সেই অনুপাতটা পেয়ে গেলাম কত না এই সি এর থেকে কোয়েশ্চেন। তাহলে দেখ কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন বলেই মনে হচ্ছে, তো তোরা এটাকে ভালোভাবে রেডি করে যাবি। এটা হয় এমসিকিউ হিসাবে আসতে পারে বা তোদের কিন্তু এটা অন্য কোনোভাবে অর্থাৎ নিউমেরিক্যালস হিসাবে এসে যেতে পারে বা ডেরিভেশন হিসাবে তো এসে যেতে পারে, তো এই কথা মাথায় রেখে তোরা কিন্তু এটাকে ঝটপট রেডি করে ফেলবি। এরপরে চল, এরপরে বলা আছে কি দেখ অর্থাৎ এটা আমাদের চলে এলো কোথায় 7 দাগের কোয়েশ্চেন। কি বলা আছে দেখ তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ হলো এক ধরনের, এবার দেখ তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ মানে আমরা কি জানি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি হয় এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে এবং সেটা হয় কি ট্রান্সভার্স অর্থাৎ তির্যক তরঙ্গ হয় এবং সেটা এক দিক থেকে আরেক দিকে মুভ করে বলে তাকে আমরা বলি কি চল তরঙ্গ, যাকে ইংরেজিতে বলি কি প্রোগ্রেসিভ ওয়েভ।
তাহলে এই জিনিসটার ক্ষেত্রে একটাই অপশান আছে দেখ, সেটা আসছে কি চল তরঙ্গ। এটা তো অনুদৈর্ঘ্য তরঙ্গ নয়, মানে কি আমাদের লঙ্গিটিউডিনাল ওয়েভ নয়, স্থানু তরঙ্গ নয় মানে স্ট্যান্ডিং ওয়েভ নয়, পদার্থ তরঙ্গ নয় মানে সেটা কিন্তু ম্যাটার ওয়েভ নয়। চল তরঙ্গ, চল তরঙ্গকে তোরা ইংরেজিতে সবাই শিখে রাখবি, সেটার নাম থাকে কি প্রোগ্রেসিভ ওয়েভ। অনুদৈর্ঘ্য তরঙ্গ সেটাকে তোরা সবাই শিখে রাখবি কি বলে লঙ্গিটিউডিনাল ওয়েভ। স্থানু তরঙ্গ যেটাকে তোরা সবাই শিখে রাখবি কি বলে স্ট্যান্ডিং ওয়েভ। পদার্থ তরঙ্গ যেটাকে তোরা সবাই শিখে রাখবি কি বলে ম্যাটার ওয়েভ। ওকে, তাহলে এই জিনিসটাকে সবাই কিন্তু দেখে নেবে। এরপরে চলে যাব, তাহলে এবারে তো আমরা চলে আসছি কোন কোয়েশ্চেনটা দেখ 8 দাগের কোয়েশ্চেনটা। কি বলা আছে দেখ, আই এবং 4i তীব্রতা দুটি তরঙ্গের উপরিপাতের ফলে সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতা কত হবে। রাইট, আমরা তীব্রতার জন্য ফর্মুলা শিখেছি, একটা শিখেছি কত আই ম্যাক্স। আই ম্যাক্সের ফর্মুলা কত শিখেছি আমরা √i1 প্লাস √i2 তার হোল স্কয়ার। আর আমরা মিনিমামের জন্য শিখেছি কিরকম ফর্মুলা না, সেটা শিখেছি আই মিনিমাম ইকুয়াল টু √i1 মাইনাস √i2 তার হোল স্কয়ার। রাইট, তাহলে দেখ √i1 এর ভ্যালু কত আছে 1, এটা কত আছে 4i। তাহলে দেখ এখান থেকে পাচ্ছি কত i মানে i এর রুট i, 4i এর রুট কত হয় 2i, তাই তো। তাহলে এখান থেকে পেয়ে গেলাম কত √i, আর এটা থেকে পেয়ে গেলাম 2 × √i তার স্কোয়ার, মানে আমাদের এখান থেকে কতখানি পেয়ে যাচ্ছি 3, অর্থাৎ পেয়ে গেলাম হচ্ছে সেটা 9i। এখানটা থেকে এটা কত পাচ্ছি দেখ i মাইনাস তোর এখান থেকে পেয়ে যাচ্ছি কতখানি 2 × √i তার স্কোয়ার, মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কতখানি দেখ i। তাহলে এখানটাতে উত্তর পেয়ে গেলাম কি দেখ ম্যাক্সিমাম যেটা হবে তা সেটা হবে 9i, আর মিনিমাম যেটা হবে সেটা পেয়ে গেলাম কত i। তাহলে এর উত্তর চলে আসছে কোনটা, এটা। বোঝা গেল জিনিসটা? এরপরেরটায় চলে আসবে। এরপরেতে দেখ আমাদের বলা হয়েছে কি ব্যতিচার ঝালরের শক্তি, অর্থাৎ আমরা এটা করছি কি 9 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিচ্ছি সেটের ব্যতিচার ঝালরের শক্তি। শক্তি সবসময় আমরা কি শিখেছি এনার্জি সবসময় কনসার্ভ থাকে। এবার দেখ কনসার্ভ থাকে মানে কি নতুন করে সেটা ক্রিয়েশনও হয় না, নতুন করে সেটা নষ্টও হয় না, মানে আমরা বলবো কি সংরক্ষিত থাকে এবং সেটা কি হয় অন্ধকার পটি থেকে উজ্জ্বল পটিতে স্থানান্তরিত হয়। কারণ টোটাল এনার্জি সবসময় কনসার্ভ, অন্ধকারেতে কালো হয়ে আছে মানে কি সেখান থেকে কিছুটা এনার্জি আমাদের যেখানটাতে উজ্জ্বল আছে সেই জায়গাতে ট্রান্সফার হয়ে গেছে। তাহলে ব্যতিচার ঝালকে আমাদের কথা আসছে কি একটাই, যে এনার্জি কখনো সৃষ্টি করা যায় না, এনার্জি কখনো ধ্বংস করা যায় না, শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা যায়। তো এখানেতে ট্রান্সফার কোথায় হয়, অন্ধকার পটি থেকে উজ্জ্বল পটিতে ট্রান্সফার হয়। রাইট, তাহলে এই পয়েন্টটাকে মাথায় রেখে তোরা পরেরটা চল। তাহলে এটার অ্যান্সার কোনটা পেয়ে গেলি না অপশন 3। পরের দাগের কোয়েশ্চেনে চলে যাব। পরের দাগের কোয়েশ্চেন কি বলছে দেখ, অর্থাৎ 10 কোয়েশ্চেন কি বলছে দেখ, আলোর তরঙ্গ দৈর্ঘ্য 0.01 অ্যাংস্ট্রম। ওকে, তাহলে দেখ আমাদের তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা তার ভ্যালু বলে আছে কত 0.01 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে আমরা এটাকে লিখবো কত 0.01 × 10⁻10 মিটার। ওকে, মানে আমাদের সেটা এক কথায় চলে আসছে কত 10⁻12 মিটার। দিয়ে বলেছে সংশ্লিষ্ট ফোটনের ভরবেগ কত হবে। আমরা সবাই কি শিখেছি ডি ব্রগলির হাইপোথিসিস। ডি ব্রগলির নিয়ম অনুযায়ী আমরা সবাই কি শিখেছি দেখ ল্যামডা ইকুয়াল টু h/p। তাহলে সেখান থেকে p ইকুয়াল টু কত পেয়ে যাব h/ল্যামডা। ল্যামডার ভ্যালু কত পেয়ে গেলাম 10⁻12। তাহলে আমরা বসিয়ে দিচ্ছি কত h/10⁻12, মানে সেটা পেয়ে যাব কত দেখ 10⁻12 × h। ওকে, তাহলে এটার উত্তর আমরা পেয়ে গেলাম কোনটা না অপশন ডি।
বোঝা গেল জিনিসটা? এর পরেরটা চলে যাব, 12 দাগের। 12 দাগেরটা কি বলছে দেখ, 12 না সরি এটা 11 আসবে, 11 দাগ নাম্বার। বলছে কি, অনুনাদি অবস্থায় একটি এলসিআর শ্রেণী বর্তনীর ধারকত্বকে 1/4 করা হবে। অনুনাদি অবস্থাকে বজায় রাখতে গেলে সাবেশাঙ্কের মানকে কত গুণ করতে হবে? এবার দেখ, আমাদের অনুনাদি অবস্থায় আমরা সবাই শিখেছি ওমেগার ভ্যালু কত থাকে, 1/√LC। তাহলে দেখ, যদি এখানটা থেকে বলা হচ্ছে কি সি এর মান আমাদের বাড়ানো হচ্ছে, কতখানি বাড়ানো হচ্ছে, বা মানে বাড়ানো নয়, সেটাকে আমাদের পরিবর্তন করা হচ্ছে, সরি, মানে আমাদের বলা হচ্ছে সি এর মানটা আমাদের হয়েছে কতখানি, সি ড্যাশ ইকুয়াল টু হয়েছে C/4। তাহলে আমাদেরকে জানতে হবে এল ড্যাশের ভ্যালু কত আসবে। আমরা সবাই জানি দেখ 1/√LC, অর্থাৎ এইটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, মানে নতুনটার সমাতেও কি আসবে সেটা এল ড্যাশ সি ড্যাশ, মানে আমরা লিখবো কত, LC ইকুয়াল টু এল ড্যাশ সি ড্যাশ। দেখ এল ড্যাশ সি ড্যাশের ভ্যালু কত আছে, C/4, তাহলে সেখান থেকে সিসি কেটে গেল, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব কত, এল ড্যাশ ইকুয়াল টু 4 × L। অর্থাৎ আমরা দেখছি সাবেশাঙ্ককে 4 গুণ বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ এটা সঠিক অপশান চলে আসবে কোনটা, অপশান এ। বোঝা গেল জিনিসটা? তাহলে দেখ, এই কোয়েশ্চেনটাকে আমাদের করে যেতে হচ্ছে, এবং তোরা সঠিকভাবে করে যাবি। ওমেগা ইকুয়াল টু 1/√LC, এই ফরম্যাটটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, সেটা মাথায় রেখে তোরা কিন্তু চলবি। আচ্ছা, এরপরে তো দেখ আমরা এখানেতে 12 দাগের কোয়েশ্চেনটা দেখব। 12 দাগের কোয়েশ্চেনে কি বলেছে দেখ, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে ইলেকট্রনের বেগ কত হবে? দেখ, আমাদের অরবিটাল ভেলোসিটির ফর্মুলা এর জন্য কাজে রাখবে। আমাদের অরবিটাল ভেলোসিটির ফর্মুলাটাকে তোরা কিন্তু খুব সুন্দরভাবে মুখস্থ করে যাবি। সেটার ভ্যালু কত বলছে না, অরবিটাল ভেলোসিটি, সেটা আমরা লিখি কত, C/137 × Z/n। তাহলে আমাদের এখান থেকে কি বলছে দেখ, হাইড্রোজেন পরমাণু, তাহলে হাইড্রোজেন পরমাণু মানে Z ইকুয়াল টু 1। ফার্স্ট বোর অরবিট মানে পাচ্ছি কত, n ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে ভেলোসিটির ভ্যালু কত পাবো, C/137। সি মানে কত শিখেছি, 3 × 10⁸ বাই কত পাচ্ছি, 137। মানে দেখ, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারবো, এটা 300 × 10⁶ বাই 137। মানে কত পাচ্ছি দেখ, এদিকটাতে তো 10⁶ রয়েই যাবে, এখান থেকে 300/137 মানে 2 পয়েন্ট সামথিং আসবে, যেখানে তো অপশানগুলোতে দেওয়া আছে কত, 2.19। তাহলে দেখ না, 2.19 × 10⁶, তাহলে কোন অপশান কারেক্ট হয়ে গেল, এটা আমাদের কারেক্ট অপশান হয়ে গেল। বোঝা গেল জিনিসটা? কমপ্লিট করে না। পরেরটায় চল, 13 দাগের কোয়েশ্চেনটায় চল। 13 দাগের কোয়েশ্চেনটার জন্য আমাদের কি দিয়েছে দেখ, যে অপদ্রব্য, 1 মিনিট বাবা, আচ্ছা এটা কত দাগের কোয়েশ্চেনটা, 13 দাগের কোয়েশ্চেনটা। কি বলেছে দেখ, যে অপদ্রব্য জার্মেনিয়ামের সাথে যুক্ত করলে সেটি একটি এন টাইপ অর্ধপরিবাহী হবে। তাহলে দেখ, আমরা সবাই দেখছি কি এটা এন টাইপ মেটেরিয়ালে কনভার্ট করতে হবে। আমরা সবাই জানি দেখ, এন টাইপ মেটেরিয়াল পেতে গেলে আমাদের কি করতে হয়, সেমিকন্ডাক্টর, অর্থাৎ যেটা হচ্ছে গ্রুপ 14 এলিমেন্ট, তার সাথে আমাদের কাকে মিক্স করতে হয়, গ্রুপ 15 এলিমেন্টকে মিক্স করতে হয়, তাই তো? তাহলে আমাদের এবারতে জানতে হবে যে গ্রুপ 15 এলিমেন্ট কে কে আছে। গ্রুপ 15 এলিমেন্টের মধ্যে আমরা সবাই শিখেছি দেখ, গ্রুপ 15 এলিমেন্টের মধ্যে আছে হচ্ছে আমাদের নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ। তার এর মধ্যে সাধারণত নাইট্রোজেনটাকে মিক্স করা হয় না, কিন্তু বাকি যে 4টে মানে মেটেরিয়াল আছে, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ, এগুলোকে যদি আমরা গ্রুপ 14 এলিমেন্টের সাথে মিক্স করি, আমরা কিন্তু এন টাইপ মেটেরিয়াল পাবো।
তাহলে দেখ এখানে তো অপশানের মধ্যে কি আছে, দেখ তো শুধুমাত্র আছে আর্সেনিক, তাহলে এখান থেকে এটার সঠিক অ্যান্সার কোনটা চলে আসবে না আর্সেনিক। হলো। এরপরে আমরা পরেরটায় চলে যাব, অর্থাৎ আমরা চলে আসছি কোনটায় 14 দাগের কোয়েশ্চেনে। কি বলছে দেখ, যে একটি বাহক তরঙ্গের সম্প্রচারের শক্তি ব্যয়ের হার হচ্ছে 10 কিলোওয়াট। ওকে, 10% কম্পাঙ্ক বিরূপণ ঘটনা হলে, এবার কম্পাঙ্ক কম্পাঙ্ক বিরূপণ মানে হচ্ছে কি আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেশন, যেটাকে আমরা বলি কি এফএম, যাকে আমরা ইংরেজিতে বলি কি ফ্রিকোয়েন্সি মডুলেশন। এবার দেখ আমরা সবাই জানি ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে আমাদের ক্যারিয়ারের যা এনার্জি আর মডুলেটেড ওয়েভ অর্থাৎ নতুন করে তৈরি হওয়া ওয়েভ তার এনার্জি কিন্তু সমান থাকে। অর্থাৎ আমরা বুঝবো কি কম্পাঙ্ক বিরূপণের ক্ষেত্রে বাহকের শক্তি এবং মডুলেটেড ওয়েভ অর্থাৎ নতুন করে তৈরি হওয়া ওয়েভ তাদের শক্তি কিন্তু সমান থাকে। তাই এখান থেকে আগে যেহেতু 10 কিলোওয়াট শক্তি ছিল, তাই আমরা বলবো কি নতুন শক্তি ব্যয়ের হার অর্থাৎ বিরূপণ ঘটানো নতুন যে ওয়েভ তৈরি হয়েছে সেটাকে আমরা বলবো কি মডুলেটেড ওয়েভ। তার যে এনার্জি অর্থাৎ এনার্জি অফ মডুলেটেড ওয়েভ সেটা কার সাথে সমান থাকবে না, সেটা সমান থাকবে এনার্জি অফ ক্যারিয়ার, মানে যেটাকে আমরা বলি কি বাহকের কত ছিল 10 কিলোওয়াট, তাহলে এর ক্ষেত্রেও সেটা কিন্তু আমাদের 10 কিলোওয়াটই থাকবে। ওকে, তাহলে এটার অ্যান্সার কোনটা চলে আসছে অপশন এ। দেখ তাহলে আমরা কি করলাম, আমাদের যে 14টা এমসিকিউ এর সেট থাকে সেই 14টা এমসিকিউ এর সেটকে আমরা কমপ্লিট করলাম। 2 মিনিট রেস্ট নিয়ে নে, সমস্ত জিনিসের দরকার হলে ভিডিওটাকে আবার একবার রিক্যাপ করে দেখে নেবার পরেতে আমরা এবারেতে চলে যাব কোথায় না এই সিরিজের, অর্থাৎ এই সেট 3 অর্থাৎ যেটা আমরা করছিলাম নদিয়া ডিস্ট্রিক্টের কোয়েশ্চেনগুলো করছিলাম, সেখানেতে আমাদের কি করতে হবে কি তার যে নিউমেরিক্যালসগুলো আছে সেই নিউমেরিক্যালসগুলোকে আমরা একটু দেখে নেব। ওকে, এখানেতে কি বলেছে দেখ নিউমেরিক্যালস 1, গ্যালভানোমিটারের রোধ বলা আছে কত 100 ওহম। ওকে, তাহলে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি কি রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার সেটা আসছে কত 100 ওহম। এর সমান্তরালে 10 ওহম মানের একটি শান্ট যোগ করা হয়েছে, অর্থাৎ শান্টের ভ্যালু পাচ্ছি কতখানি দেখ 10 ওহম। দিয়ে আমাকে বলেছে কি তড়িৎ পরিমাপের পাল্লা কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে দেখ আমাদের কি ঘটনা ছিল, ধরে নে আমাদের এটা ছিল কি গ্যালভানোমিটার, রাইট? সেই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে ধর কারেন্ট যেতে পারে কতখানি আইজি। এখানেতে যে গ্যালভানোমিটার আছে তার রেজিস্ট্যান্স আছে কতখানি 100 ওহম। আমি করেছি কি এর সাথে একটা প্যারালালে শান্ট রেজিস্ট্যান্সকে যোগ করে দিয়েছি। ওকে, এটা হলো এস, তার ভ্যালু আছে কত 10 ওহম। মনে কর এর ফলেতে টোটাল যে কারেন্ট যাচ্ছিল আই, তার মধ্যে কিছুটা পার্ট এস এর মধ্যে দিয়ে চলে গেছে, বাকিটা হয়ে গেছে কি আইজি চলে গেছে। তাহলে তোরা বুঝছিস কি যে টোটাল যে কারেন্ট ছিল সেই কারেন্টটাই এখন মেজার করা যাবে। যদিও আমরা অরিজিনালি আইজিটাকে মেজার করছি, কিন্তু তার এফেক্টিভ ভ্যালু কোনটা চলে আসে না পুরোটাকেই মেজারমেন্টের কথা চলে আসে। তো আমরা এখান থেকে সবাই জানি কি দেখ কারেন্ট ডিভাইডার রুল মানে হচ্ছে কি আইজি এর ভ্যালুটা কত চলে আসে, সেটা হচ্ছে উল্টো দিকের রেজিস্ট্যান্স অর্থাৎ শান্ট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স ইনটু টোটাল কারেন্ট। এবারে দেখ আমাকে বলেছে কি পাল্লা কত গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ আমাকে বের করতে বলেছে কি আই বাই আইজি এর ভ্যালু, অর্থাৎ নতুন কারেন্ট কতটা মেজার করছি ডিভাইডেড বাই পুরানো কারেন্ট। তার ভ্যালু কত আসছে আর প্লাস এস বাই এস। আর প্লাস এস মানে কত পাচ্ছি দেখ 100 প্লাস 10 ডিভাইডেড বাই এস কত ছিল 10, তাহলে সেটা আমাদের কত পাচ্ছি দেখ 110 বাই 10।
তাহলে আমরা বুঝতে পারছি, দেখ আমাদের যে পাল্লা বৃদ্ধি পাবে সেটা কতখানি, 11 টাইমস, বা আমরা সেটাকে বলবো কতখানি, 11 গুণ। ওকে, তাহলে দেখ আমরা দেখে নিলাম কি 10 ওহমেতে যদি এক মানের একটা শান্ট যোগ করি, সেখানটাতে আমাদের পাল্লা বৃদ্ধি পাচ্ছে কত গুণ, না 11 গুণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এটাকে কিন্তু তোরা সবাই একবার দেখে নিবি ঝটপট। এরপরে তো চলে যাব কোথায়, দেখ তারপরের কোয়েশ্চেন, অর্থাৎ নিউমেরিক্যালস 2। ওকে, এখানে কি বলা হয়েছে, দেখ একটি পরিবর্তী প্রবাহের মান হচ্ছে কত, এত। বলেছে কি ওই প্রবাহের কম্পাঙ্ক কত হবে। দেখ পরিবর্ত প্রবাহের ক্ষেত্রে আমরা সবাই শিখেছি কত, আই ইকুয়াল টু কত হয়, আই ম্যাক্স ইন্টু সাইন ওমেগা টি। তাহলে এখান থেকে তুলনা করলে কত পেয়ে যাচ্ছি, দেখ তো তুলনা করলে পেয়ে যাচ্ছি ওমেগা ইকুয়াল টু, এখান থেকে আসছে কত, 100 পাই। ওমেগা মানে আমরা কত শিখেছি, দেখ সবাই শিখেছি 2 পাই এফ ইকুয়াল টু 100 পাই। তাহলে দেখ এখান থেকে 2 পাই দিয়ে এটা কেটে গেলে কত পেয়ে যাচ্ছি, দেখ পাচ্ছি হচ্ছে 50। অর্থাৎ আমরা বুঝে নিচ্ছি যে কম্পাঙ্ক পাবো, তার মান পেয়ে যাব কত, দেখ 50 হার্জ। হলো, তাহলে আমরা দেখে নিলাম কি এই যে তো পরিবর্তী প্রবাহ ছিল, সেই পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক কত চলে আসবে, না 50 হার্জ। এবারেতে দেখ নিউমেরিক্যালস 3। ওকে, সেখানটাতে দেখ বলা আছে কি একটি রোদের তাপমাত্রা গুণাঙ্ক হচ্ছে এটা, অর্থাৎ আলফার ভ্যালু, আলফার ভ্যালু দিয়ে দেওয়া আছে কত, দেখ 4.25 ইন্টু 10⁻⁴। ওকে, এটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, না 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে নিয়ে যাওয়া হয়েছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ টেম্পারেচারের পরিবর্তন কত পাচ্ছি, না দেখ 100 মাইনাস 30 মানে সেটা পেয়ে গেলাম কত, 70। আচ্ছা দেখ এরপরেতে কি বলা আছে, 30 ডিগ্রি সেন্টিগ্রেডেতে তার রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্স অ্যাট 30 ডিগ্রি সেটা কতখানি ছিল, 4 ওহম। আমাকে জানতে চেয়েছে 100 ডিগ্রিতে তার রোধ কত আসবে। তো আমাদের ফর্মুলা কত আছে, আর 100 ইকুয়াল টু কত পাচ্ছি, আর 30 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা থিটা। তাহলে দেখ আর 30 ভ্যালু পাচ্ছি কত, 4, 1 আলফা, আলফার ভ্যালু কত পাচ্ছি, দেখ 4.25 ইন্টু 10⁻⁴। ডেল্টা থিটা অর্থাৎ টেম্পারেচারের তফাৎ, সেটার ভ্যালু কত আসছে, 70। তাহলে এখান থেকে এটাকে গুণ করলে কত পাচ্ছি, দেখ তো 4, 1 যেমন রইল থাক, 0 আছে, 10⁻⁴ আছে, এটা মিলিয়ে কত এলো, 10⁻³ 7 দিয়ে এটা তাহলে আমাদের মাল্টিপ্লাই করতে হবে, 7 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কত পাচ্ছি, দেখ তো 7 5 35, 3 7 2 14, 17, 3 7 4 28, তাহলে সেখান থেকে পাচ্ছি কত, 29। এখান থেকে এটার সামনে আছে কতখানি, দেখ 10⁻³ তার মানে কি আসবে, 3টে শূন্য কি আসবে, তাহলে 4 ইন্টু 1.00 না 00 না 0 02935। তোরা এবারেতে কি করবি, 4-এর সাথে এটাকে মাল্টিপ্লাই করবি, করে যেটা অ্যান্সার আসবে সেটাকে তোরা অ্যান্সারেতে বলে দিবি। আমি আর অ্যান্সারটা করলাম না। ওকে, সেটার অ্যান্সারটা কোথায় থাকবে, ওহমেতে থাকবে। আচ্ছা চল করেই নি। ফোর ইন্টু 1.02935 পাচ্ছি কত, 4.1174। তাহলে আমাদের এখান থেকে পেয়ে গেলাম কত, আর 100। আমরা তাহলে এখান থেকে পাচ্ছি কত, দেখ আর 100 তার ভ্যালু পেয়ে গেলাম কত, না 4.1174 এত। ওকে, তাহলে এটাকে কিন্তু আমরা দেখে নিলাম নিউমেরিক্যালস 3টা। এরপরে তো চলে যাব কোথায়, দেখ নিউমেরিক্যালস 4। ওকে,
এখানে কি বলা আছে দেখ 200 ওহম গ্যালভানোমিটারের 1 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ মাত্র সহ্য করতে পারে। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স কত দেখ 200 ওহম। এর মধ্য দিয়ে যে কারেন্ট যেতে পারে সেটা হচ্ছে কতখানি দেখ 1 মিলি অ্যাম্পিয়ার। এটিকে 0.1 পাল্লার একটি অ্যাম্মিটারে কনভার্ট করতে হবে, অর্থাৎ এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে কতখানি ম্যাক্সিমাম, সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে শান্ট কতটা ব্যবহার করতে হবে, সেই একই গল্প। তাহলে দেখ এখান থেকে দেখতে পাচ্ছিস কি এই আছে গ্যালভানোমিটার, এটার সাথে তুই শান্টে একটা রেজিস্ট্যান্সকে যোগ করছিস এস, এটার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছিল কতখানি 1 অ্যাম্পিয়ার। গ্যালভানোমিটারটার মধ্য দিয়ে কারেন্ট কতখানি যাবে, সেটা হচ্ছে কি 1 মিলি অ্যাম্পিয়ার। এর যে রেজিস্ট্যান্স সেটা আসছে কত 200। তাহলে দেখ এখানে তো সেই আমরা ভোল্ট কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ দেখ এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট আইজি সেটা আসছে কি না উল্টো দিকের রেজিস্ট্যান্স অর্থাৎ এস ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স অর্থাৎ এস প্লাস আর ইন্টু টোটাল কারেন্ট। দেখ আইজি এর ভ্যালু কত 1 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ তোর 1/1000। ওকে, এস এর মানে আমরা বের করব ডিভাইডেড বাই কত আসছে দেখ এস প্লাস আর, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 200 ইন্টু আই হচ্ছে কত 1 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা লিখে দেব কত দেখ এস প্লাস 200 ইকুয়াল টু পাচ্ছি কত দেখ 1000 অফ এস। তাহলে আমাদের এখান থেকে যেটা পাচ্ছি সেটা আসছে কত দেখ 999 এস ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কত 200। মানে আমাদের শান্টের যে রেজিস্ট্যান্স তার ভ্যালু কত পেয়ে যাব 200 ডিভাইডেড বাই 999 এত ওহম। ওকে, এটা হয়ে যাবে কি আমাদের এর অ্যান্সার। মানে অ্যাপ্রক্সিমেট করে বলতে গেলে আমরা কত বলবো দেখ 200 ডিভাইডেড বাই এখানটা থেকে পাচ্ছি কত 1000, তাহলে এখান থেকে কাটতে কত পাচ্ছি 5, মানে আমরা পাবো কত 1/5 ওহম। ওকে, মানে আমাদের এটাকে লিখতে পারবো কতখানি 0.2 ওহম। ওকে, তাহলে এটার অ্যান্সার পেয়ে গেলাম কতখানি আমাদের 0.2 ওহম। ওকে, খুবই ছোট মানের একটা রেজিস্ট্যান্সকে তাহলে আমাদের যোগ করতে হচ্ছে। এরপরেতে আমরা চলে যাব কি এই সিরিজটার বা এই চ্যাপ্টারটার পরের নিউমেরিক্যালস কি আছে। পরের নিউমেরিক্যালস বলতে আমরা চলে যাচ্ছি কোথায় দেখ আগেরটা দেখলাম কতখানি কত নিউমেরিক্যালস ছিল নিউমেরিক্যালস 4, এটাতে আমরা চলে যাচ্ছি কি দেখ নিউমেরিক্যালস 5। কি বলেছে দেখ 150 ওহম রোধের একটি গ্যালভানোমিটার 20 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রায় পূর্ণ স্কেল বিক্ষোভ দেখায়। তাহলে এখান থেকে দেখছি কি দেখ গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স কত 150 ওহম। ওকে, সে যে কারেন্ট সাপোর্ট করতে পারে সেই সাপোর্ট করতে পারা কারেন্ট হচ্ছে কত 20 মিলি অ্যাম্পিয়ার। ওকে, মানে আমরা পাচ্ছি কত 20/1000 অ্যাম্পিয়ার। ওকে, মানে আমরা এখান থেকে পাচ্ছি কত 0 0 বের করে দিলাম, দিলে পাচ্ছি কত 1/50 অ্যাম্পিয়ার। এই কারেন্টটাকে আমাদের গ্যালভানোমিটার সাপোর্ট করতে পারে। এটাকে কনভার্ট করতে বলেছে কিনা একটা 30 ভোল্টের ভোল্টমিটারে কনভার্ট করতে বলেছে। ওকে, তাহলে এখন যেটাকে মেজার করতে হবে সেই মেজারমেন্টের ম্যাক্সিমাম ভ্যালু থাকবে কত 30 ভোল্ট। তার জন্য শ্রেণীতে কত রোধ যোগ করতে হবে, এর জন্য শ্রেণীতে কত রোধ যোগ করতে হবে। তাহলে দেখ তোদের কাছে ছিল কি এই ছিল হচ্ছে গ্যালভানোমিটার, যে গ্যালভানোমিটারটার রেজিস্ট্যান্স আছে কতখানি দেখতো 150 ওহম। এর সাথে শ্রেণীতে একটা রেজিস্ট্যান্স যোগ করতে হবে। আমি ধরে নিলাম শ্রেণীতে যে রেজিস্ট্যান্সটা যোগ করছে সেটা হচ্ছে কত RS। এর ভেতর দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তার ভ্যালু কত দেখে নিলে 1/50 অ্যাম্পিয়ার। দিয়ে তোকে বলেছে কি এমন সিস্টেমটা তৈরি করতে হবে যাতে করে এই পুরো কম্বিনেশনের অ্যাক্রসে অর্থাৎ এখান থেকে এখানের অ্যাক্রসেতে ভোল্টেজ ড্রপের ভ্যালু হয় কত 30 ভোল্ট। তাহলে দেখ আমরা সবাই কি জানি V = IR, অর্থাৎ ভি এর ভ্যালু কত আছে দেখ 30 ভোল্ট,
আই মানে কি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে তার ভ্যালু কত আছে 1/50 অ্যাম্পিয়ার। রেজিস্ট্যান্স দেখ দুটোর অ্যাক্রসেতেই ড্রপটাকে টোটাল ড্রপটাই হচ্ছে 30 ভোল্ট, তাহলে এর অ্যাক্রসে ড্রপ প্লাস এর অ্যাক্রসে ড্রপ মানে আমাকে লিখতে হবে কত 150 ওহম প্লাস আমাদের এখান থেকে যে সিরিজের রেজিস্ট্যান্সটা যোগ করছি। ওকে, তাহলে এখান থেকে আমাদের ক্রস মাল্টিপ্লাই করলে কত পেয়ে যাচ্ছি 5 3 1500 ইকুয়াল টু 150 প্লাস আর এস। তাহলে দেখ আমরা এখান থেকে আর এস তার ভ্যালু পেয়ে যাব কত 1500 মাইনাস 150, তাহলে পেয়ে গেলাম কত 1350 ওহম। ওকে, তাহলে এটা হয়ে গেল কি আমাদের এই চ্যাপ্টারের যে নিউমেরিক্যালস 5 ছিল। এরপরের কোয়েশ্চেনটা অর্থাৎ এইখানের এই সেটের নিউমেরিক্যাল 6। এখানে কি বলেছে দেখ একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু হচ্ছে 1600 বছর। ওকে, অর্থাৎ টি হাফ তার ভ্যালু হচ্ছে কত 1600 ইয়ার। ওই তেজস্ক্রিয় নমুনার 10% বিঘটিত হতে, অর্থাৎ 10% বিঘটিত হলে আমাদের পড়ে থাকবে কতখানি, সেটা পড়ে থাকবে হচ্ছে 90% অফ দ্য অরিজিনাল। ওকে, মানে আমরা বলবো কত 90/100 ইন্টু n0 হতে কত সময় লাগবে। ওকে, আমরা সবাই কি শিখেছি দেখ n ইকুয়াল টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। n এর জায়গাতে ভ্যালু কত বসিয়ে দিচ্ছি দেখ 90/100 ইন্টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে দেখ এখান থেকে n0 বেরিয়ে গেল, তাহলে আমরা এখান থেকে পাবো কতখানি দেখতো না ন্যাচারাল লগ অফ 90/100 মানে এখান থেকে 0 0 বেরিয়ে গেল ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এর লগ নিলে কত আছে এটা, তাহলে এখান থেকে পাবো কত দেখতো ন্যাচারাল লগ অফ 9 মাইনাস ন্যাচারাল লগ অফ 10 ইকুয়াল টু পাচ্ছি কত মাইনাস ল্যামডা টি। তাহলে দেখ এখান থেকে আমাদের টি এর ভ্যালু কত পেয়ে যাব, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে টি এর ভ্যালু সেটা আসছে কি দেখ ln10 মাইনাস ln9 ln10 মাইনাস ln9 ডিভাইডেড বাই ল্যামডা। এবার দেখ টি হাফ ইকুয়াল টু আমাদের বলে দেওয়া আছে, তাহলে দেখ ল্যামডা ইকুয়াল টু আমরা কত জানি আবার ln2 বাই টি হাফ। ওকে, তাহলে সেই ভ্যালুটাকে আমরা এখানটাতে বসিয়ে দিই, দিলে আমাদের কত পেয়ে যাচ্ছে দেখতো ln10 মাইনাস ln9 ডিভাইডেড বাই ln2 ইন্টু 1600, তাই তো। তাহলে এখান থেকে আমাদের যদি এই ন্যাচারাল লগের ভ্যালুগুলোকে সমস্তগুলোকে আমরা বসিয়ে দিই তাহলেই অ্যান্সার পেয়ে যাবো। দেখ ln10 মানে কত জানি 2.303, ln9 মানে আমাদের ভ্যালুটা কত পেয়ে যাব দেখ 2.1, ln2 মানে আমরা পাবো কত 0.7 ইন্টু 1600। তাহলে এই ভ্যালুটাকে তোরা ক্যালকুলেশন করে নিবি, ক্যালকুলেশন করে নিলেই তোরা কিন্তু এর অ্যান্সারটা পেয়ে যাবি। ওকে, তাহলে এটা মোটামুটি আসছে কতখানি দেখতো, এটা মোটামুটি আসছে হচ্ছে যে তোর 2.303, এক মিনিট আমি ক্যালকুলেশনটা করে নিই তোদের জন্য। ln10 মাইনাস ln9, ওকে, তাহলে সেটা ওপরের দিকটাতে পাচ্ছি কতখানি মোটামুটি 0.105, 2 এর কাছাকাছি, তাকে আমাকে 0.7 দিয়ে ভাগ করতে হবে, 0.1005 ডিভাইডেড বাই 0.7, তাহলে সেটার ভ্যালুটা কতখানি আসছে অ্যারাউন্ড 0.15, তাহলে 0.15কে আমাকে করতে হবে কি 1600 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, অ্যারাউন্ড এটা তোরা ক্যালকুলেট করলে পাবি হচ্ছে 240 বছর। ওকে, ক্যালকুলেশন করে দেখে নিবি, কিছুই নয়, তোরা ক্যালকুলেটারে ভ্যালুটা বসাবি, আমিও ক্যালকুলেটারে ভ্যালুটা বসালাম, বসিয়ে করে দেখে নিলাম, তোরাও আমার মতো ক্যালকুলেটারে বসিয়ে করে দেখে নিবি। এরপরেতে চলে আসছে কিসের কথা না নিউমেরিক্যাল 6 গেল, এবারে তো আমরা চলে যাব কোথায় নিউমেরিক্যাল 7। বলা আছে কি এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে 4টি শীর্ষবিন্দুতে,
তাহলে দেখ বর্গক্ষেত্রের 4টে শীর্ষবিন্দু, এই বর্গক্ষেত্র নিয়ে নে। এখানটাতে আছে কত দেখ প্লাস কিউ, এখানটাতেও আছে কত প্লাস কিউ, এখানটাতেও আছে কত প্লাস কিউ, এখানে আছে কত মাইনাস কিউ। ওই বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে এখানেতে কি বের করতে বলেছে? তড়িৎ প্রাবল্য অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করতে বলেছে। দেখ এবারেতে আমরা সবাই কথা শিখেছি, দেখ এই চার্জটা আর এই চার্জটা তার এফেক্টকে নালিফাই করে দেবে এখানে, কারণ অপোজিট এন্ডে থাকলে আমাদের কি করে তার এফেক্টকে নালিফাই করে দেবে। সমান মানের চার্জ অপোজিট এন্ডে থাকলে তার এফেক্ট নালিফাই হয়ে যায়। এবারেতে দেখ মাইনাস কিউ এর জন্য এখানেতে তড়িৎ ক্ষেত্র কোথায় থাকবে? এদিকে। প্লাস কিউ এর জন্য তড়িৎ ক্ষেত্র থাকবে কি? এদিকে। তাহলে এফেক্টিভ যে ভ্যালুটা তার ডাইরেকশন থাকবে কোথায়? এদিকে, এবং তার ম্যাগনিটিউড কত হবে সেটাকে আমরা ক্যালকুলেশন করে দেখব। মাইনাস কিউ এর জন্য এখানেতে যে ই এর ভ্যালু হয় সেটা কত আসবে দেখতো? কে কিউ বাই আর স্কোয়ার। আর মানে কত? এটা আমাদের বর্গক্ষেত্রের কর্ণ, সেটা আমাদের কত ছিল? এ রুট টু, তার অর্ধেক কত আসছে? এ বাই রুট টু তার স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার বাই টু, মানে এটা পেয়ে যাবো কত? 2k³ বাই এ স্কোয়ার। সিমিলারলি এটার জন্যেও এখানটাতে আমরা কতখানি পাবো দেখতো? সেটার ভ্যালুটাও পাবো হচ্ছে 2k³ বাই আর স্কোয়ার। তাহলে দুটোরই ডাইরেকশন সেম, তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত আসবে? 2k³ বাই এ স্কোয়ার প্লাস 2k³ বাই এ স্কোয়ার, মানে সেখান থেকে ভ্যালুটা কত পেয়ে যাব? 4k³ বাই এ স্কোয়ার। ওকে, কেন এখানটাতে এ বাই রুট টু এলো তার ভ্যালু তোর কথা তোরা জেনে নিবি। এখান থেকে এটুকুনের দূরত্ব কত হয়? বর্গক্ষেত্রের কোনো একটা কোণ থেকে তার কেন্দ্রবিন্দুর দূরত্ব হয় কতখানি? আর বাই এ রুট টু। ওকে, আর আমাদের ফিল্ডের ফর্মুলা কত হয়? ফিল্ডের ফর্মুলা হয় হচ্ছে k³ বাই আর স্কোয়ার। তাহলে আর এর জায়গায় যদি আমি এ বাই রুট টু বসিয়ে দিই তাহলে সেখান থেকে পাবো কত না এটা। ওকে, তাই এখানে ভ্যালুটা এটা লেখা আছে, তোরা তাহলে দেখে করে নিবি। এটার উত্তর তাহলে পেয়ে গেলি কত? 4k³ বাই এ স্কোয়ার। পরের পার্টটাতে চলে। পরের পার্টটাতে কি বলছে দেখ, না প্রদত্ত লজিক বেল্ট বর্তনের বুলিয়ান সম্পর্কটি নির্ণয় করো। তাহলে দেখ এখানটা থেকে কি আছে? এটা ন্যান্ড গেট। তাহলে আমাদের এর মাথায় যে রেজাল্ট আসবে সেটা আসবে কত? a প্লাস বি এর পার্ট। আবার দেখ ন্যান্ড গেটটা যদি দুটো ইনপুট শর্ট করে করা হয়েছে, এটা আবার কার মতন ব্যবহার করে? এটা ব্যবহার করে নট গেটের মতন। তাহলে এখান থেকে যেটা আসবে সেটা আসবে কি? a প্লাস বি। তাহলে আমরা পাচ্ছি কি? y ইকুয়াল টু a প্লাস বি। এটা তাহলে কোন লজিক? এটা হচ্ছে অর গেটের লজিক। তাহলে আমাদের এই যে জিনিসটা এটা কার মতন কাজ করছে? অর গেটের মতন কাজ করছে। হলো। তাহলে নেক্সট যেটা পার্টটা দিয়েছে এটা তাহলে আমাদের কোনটা চলছিল না এই সেকশনের নিউমেরিক্যাল পরেরটা, অর্থাৎ নিউমেরিক্যাল 8 চলছিল। তাহলে দেখ আমরা এটাকে দেখছিলাম কোনটা? নিউমেরিক্যাল 8 দেখছিলাম। নিউমেরিক্যাল 8 এর ফার্স্ট পার্ট আমরা দেখে নিলাম। সেকেন্ড পার্টেতে আমাদের কি বলছে দেখ, সেকেন্ড পার্টেতে বলছে 1 0 1 1 0 1 এই দিক সংখ্যাটাকে দশমিকেতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা সবাই শিখেছি এটাকে কনভার্ট করি কীভাবে? এরকমভাবে আমাকে নাম্বারিং করতে হয় 0 1 2 3 4 5, তাই তো? তাহলে সেটাকে কনভার্সন করার পরে তো আমাকে লিখতে হয় কীরকমভাবে? সবাই শিখেছি দেখ, এটাকে লিখি কীরকমভাবে? 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5। চারেরটায় কিছু নেই তাহলে সেটা লেখার দরকার নেই। 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3। তারপরে দেখ দুইয়েরটায় কত আছে? 1 ইন্টু 2 স্কোয়ার। একের নিচটায় কি আছে? 0, লেখার দরকার নেই। তাহলে লাস্টেরটায় পাচ্ছি কত? 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তাহলে দেখ 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কতখানি হয়? 2 টু দি পাওয়ার 5 মানে হয় হচ্ছে যে তো সবাই শিখেছিস 32। 2 টু দি পাওয়ার 3 মানে কত হয়? 8। 2 টু দি পাওয়ার 2 মানে কত হয়? 4। 2 টু দি পাওয়ার 0 মানে কত হয়? 1। তাহলে কত পাচ্ছি? 32 8 40, 4 44, 1 45। তাহলে 45-এর ইকুইভ্যালেন্ট আমাদের দিক সংখ্যা বা ডিজিটাল ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে কোনটা না এটা। তার দশমিক সংখ্যা পেলাম কোনটা না এটা। পরেরটায় যাব। পরেরটাতে কি বলছে দেখ,
পরেরটাতে অর্থাৎ আমাদের এটা পেয়ে গেলাম কত দেখতো, নিউমেরিক্যাল 8 গেল, এটা চলে আসছে কোনটা, নিউমেরিক্যাল 9। না 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের একটি তামার তারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার পাঠালে বিচলন বেগ হয় কত, ভি। ওকে, তাহলে দেখ আমাদের বিচলন বেগ সেটা দেখে নিয়েছি, না তারের মধ্য দিয়ে কারেন্ট পাঠিয়েছি কত, 1 অ্যাম্পিয়ার। তাহলে দেখ আমরা সবাই কত জানি, I ইকুয়াল টু NEA VT, তাই তো। এবারেতে দেখ বলেছে কি, একই প্রবাহ 2 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে পাঠালে বিচলন বেগ কত আসবে। তাহলে দেখ কারেন্টের ভ্যালুটা ফিক্স, তার মানে তো আমরা এখান থেকে বলতে পারবো কি, NEA VT সেটা কি থাকবে, কনস্ট্যান্ট। একই জিনিস তাহলে এন আর ই একই মেটেরিয়াল, তাহলে নাম্বার ডেন্সিটি আর ইলেকট্রনের চার্জ কনস্ট্যান্ট হবে, মানে আমরা বলবো কি এ ইন্টু ভিটি সেটা ইকুয়াল টু থাকবে কত, কনস্ট্যান্ট। তাহলে দেখ A1 ইন্টু ভি ইকুয়াল টু কত পাবো, A2 ইন্টু ভি ড্যাশ। তাহলে ভি ড্যাশ ইকুয়াল টু কত পাবো, দেখ A1 বাই A2 ইন্টু ভি। A1 ছিল কত, 1 মিলিমিটার স্কোয়ার, আর A2 কত এসছে, 2 মিলিমিটার স্কোয়ার ইন্টু ভি। তাহলে নতুন আমরা যে বিচলন বেগ পাবো তার মান কত থাকবে, না V/2। ওকে, তাহলে এটা একটা ইজি কোয়েশ্চেন ছিল, সবাই সেটাকে তাহলে দেখে নিবে। পরের কোয়েশ্চেনে চলে, অর্থাৎ আমাদের এটা পাচ্ছে কি, নিউমেরিক্যাল 10। ওকে, নিউমেরিক্যাল 10-এ কি বলছে দেখ, পোটেনশিওমিটার তারের রোধ হচ্ছে কত, 10 কিলো ওহম। ওকে, পোটেনশিওমিটার তার মানে আমাদের দেখ এই হচ্ছে কি পোটেনশিওমিটার তার, সেটা রোধ বলে দেওয়া আছে কতখানি, 10 কিলো ওহম। এর একপাশে একটা 200 ভোল্টের তড়িৎ উৎস আছে, অর্থাৎ আমরা বলছি কি এটার একপাশেতে একটা 200 ভোল্ট তড়িৎ উৎস যোগ করা হয়েছে। বলা হয়েছে কি তারের দৈর্ঘ্যের 1/4 সমান্তরালে 15 কিলো ওহম মানের একটা ভোল্টমিটারকে যোগ করা হয়েছে। তাহলে দেখ আমাদের বলতে পারছি কি তারের দৈর্ঘ্যের 1/4 মানে এরকম ব্যাপার, তার সাথে আমরা কি করেছি, একটা ভোল্টমিটারকে যোগ করেছি। করলে এই ভোল্টমিটারের পার্ট কত হবে। ওকে, তাহলে ভোল্টমিটার আমাদের কতখানি জায়গার রিডিংস দেবে, ভোল্টমিটার আমাদের রিডিংস দেবে হচ্ছে এই পোর্শনটুকুর রিডিংসটাকে দেবে। এবারেতে তোরা দেখ এই জিনিসটার একটুখানি তোরা ইকুইভ্যালেন্ট জায়গাটাকে দেখ, তোরা পাচ্ছিস কি, দেখ এই তোদের সার্কিট 1/4 মানে তাদের টোটাল ছিল কতখানি, দেখ টোটাল ছিল 10 কিলো ওহম, তার সাথে আমাদের 1/4 মানে তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস এই দিকের পার্টটা কতখানি চলে যাবে, 2.5 কিলো ওহম, আর বাকি দিকের পার্টটা কতখানি চলে যাবে, 7.5 কিলো ওহম। 1/4 মানে এরকমভাবে ভাগ হয়ে যাবে। তার সাথে এদিকটাতে আমাদের একটা ভোল্ট মিটার যোগ করেছি, যে ভোল্ট মিটারটার আবার রেজিস্ট্যান্স হচ্ছে কতখানি, না 5 কিলো। তাহলে দেখ এই 2.5 আর 5 এই দুটোর ইকুইভ্যালেন্ট আমাকে বের করতে হবে। দেখ 2.5 আর 2.5 তার ইকুইভ্যালেন্ট কত আসবে, তাহলে এই দুটোর ইকুইভ্যালেন্ট আমরা বের করে দেখি, রাখতো মানে এই সার্কিটটা 2.5 আর 5 2.5 মানে কত আসছে, 1/4 ইন্টু 5 ডিভাইডেড বাই আমরা কত পাচ্ছি, 1/4 সরি 2.5 মানে আসছে কতখানি, তো 10/4 ইন্টু 5 নিচে কতখানি থাকবে, দেখ 10/4 প্লাস 5, তাহলে ওটার ইকুইভ্যালেন্ট কতখানি আসছে, এটা আসছে তো দেখ 50/4, 4 তো কেটে যাবে, আর নিচেতে কতখানি থাকবে 10, আর 5 4 20, অর্থাৎ এটা পাবো কতখানি 30, তাই তো। তাহলে 10 5 50/4, নিচে কত পাচ্ছিস 10 প্লাস 5 4 20/4, অর্থাৎ 10 প্লাস 20, নিচে 4 4 কেটে গেল, সেটা পাচ্ছি কত 5/3 ওহম। ওকে, তাহলে দেখ এখন এখানেতে এই যে সার্কিটটা, সেই সার্কিটটা পেয়ে গেলাম কতখানি, রাখতো সেই সার্কিটটা পেয়ে গেলাম হচ্ছে যে এরকম, এদিকটা পেয়ে গেলাম হচ্ছে যে আমাদের 5/3 ওহম, আর এদিকটায় আছে কতখানি 7.5 ওহম। 7.5 ওহম মানে আমাদের সেটার ভ্যালুটা কত শিখেছি, না সেটা আসছে কত, দেখ
15/2 ওহম, তাই তো? তাহলে দেখ 15/2 ওহম পেয়ে গেলাম। তাহলে এবারে তো আমাকে বের করতে হবে কি এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত আসবে, এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কতখানি আসবে, না আমরা সেটাই তো আমাদের ভোল্টমিটার থেকে রিডিংসটা পাবো। তাহলে ওটার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ, সেই ভোল্টেজ ড্রপের মান কত হয়, না সিম্পল কথা, সেটা আসছে কত দেখ 5/3 ডিভাইডেড বাই 5/3 প্লাস 15/2 ইন্টু টোটাল ভোল্টেজ অর্থাৎ 100। তাহলে দেখ সেটাকে যদি আমি সিম্পলিফাই তো করলাম, করলে কত পাচ্ছি দেখ তো, না সেটা পাচ্ছি ওপরটাতে 5/3, নিচে পাচ্ছি কত দেখ তো, না 6, এখান থেকে আসবে তাহলে 5 2 10, এখানটাতে থাকবে হচ্ছে তো 3 15 45 ইন্টু, তো সরি এখানটাতে টোটাল ভোল্টেজের মানটা দেওয়া ছিল কতখানি 200 ভোল্ট। তাহলে এখান থেকে পাচ্ছিস কতখানি দেখ 3 2 কাটলে কত পেয়ে গেলি 6, সেই দুইটা ওপরটাতে চলে যাচ্ছে, গেলে পাচ্ছিস কত দেখ 10 বাই 10 প্লাস 45 মানে পাচ্ছিস কত 55 ইন্টু 200। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করবি, তোর ক্যালকুলেশন করলেই তোর এর অ্যান্সারটা পেয়ে যাবি। কত পাচ্ছিস দেখ 2000/55, সেটা চলে আসবে এর অ্যান্সার। তার মানে তার ভ্যালুটা পেয়ে যাবো কতখানি, তার রিডিংস দেবে হচ্ছে 36.36 ভোল্ট। ওকে, তাহলে সুন্দর কোয়েশ্চেন একখানা, এটাকে সবাই তাহলে তোরা ভালোভাবে করে দেখে নিবি। আচ্ছা, এরপরে তো বলেছে কি দেখ এই সেকশনটা তোদের লাস্ট কোয়েশ্চেন অর্থাৎ নিউমেরিক্যালস 11, একটা বড় সেকশন, এখান থেকে কিন্তু 11খানা নিউমেরিক্যালস আছে, মানে ছেলে খেলা নয় কিন্তু। ব্যতিচার সম্পর্কিত ইয়াং পরীক্ষায় দুটো পটির মধ্যে মানে দুটো ছিদ্রের মধ্যে দূরত্ব হচ্ছে তোর 0.02 সেন্টিমিটার। যে ওয়েভলেন্থ ব্যবহার করা হয়েছে সেটা বলে দেওয়া আছে কত দেখ 6000 অ্যাংস্ট্রম। ব্যতিচার ঝালরের পর্দার দূরত্ব সেটা আসছে কতখানি, অর্থাৎ ক্যাপিটাল ডি ইকুয়াল টু আছে কতখানি 80 সেন্টিমিটার। চরম পটি থেকে পঞ্চম উজ্জ্বল পটির দূরত্ব, সেই চরম পটি থেকে পঞ্চম পটির দূরত্ব পেতে গেলে আমাদের কি করতে হয়, এল ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এন এর ভ্যালু কতখানি আছে পঞ্চম, তাহলে 5 ইন্টু ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। দেখ এখানে ল্যামডার ভ্যালু, ক্যাপিটাল ডি এর ভ্যালু, স্মল ডি এর ভ্যালু জানি, তোরা কোয়েশ্চেনটাতে বসিয়ে দিবি, দিলেই তোরা অ্যান্সার পেয়ে যাবি। ওকে, সেটা আমি আর ক্যালকুলেশন করছি না, তোরা কিন্তু করে দেখে নিস। ওকে, তাহলে দেখ তোদের 1 ঘন্টা সময়ের মধ্যে একটা জিনিসকে পুরো রেডি করে দিলাম, তোরা এই টেস্ট পেপারটা থেকে দেখে যাস ঠিকঠাকভাবে। আর তোরা করিস কি, তোদের যে থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলো আছে সেটা তোরা যে কোনো সাঁতরা পাবলিকেশনস বা ছায়া পাবলিকেশনসের বই তোরা ফলো করছিস নিশ্চয়ই, বা যার কাছে যে বইটা আছে সেটাকে ফলো করে তোরা দেখে যাস। তাহলে এরকম আরও 2-3টে সেট নিয়ে আসবো, এবং টোটাল তোরা মোটামুটি 5টা থেকে 7টা সেট রেডি করে জানা, তাহলেই তোদের পরীক্ষা ভালো হবে। তো এই আশা রেখে তোরা সমস্ত কিছু ভালোভাবে করবি, এই ভরসা রেখে আমি আমাদের আজকের ইজি টু লার্নিংয়ের পক্ষ থেকে তোদেরকে সবাই বাই বাই জানাই। চল বাই।